স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদের সাথে আছে আমি আকাশ এহসান। ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে রাজধানী সহ সারা দেশে শুরু হলো করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। প্রথম দিন সারা দেশে ৮১,০০০-এর বেশি মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হয়। এদিন দেশে করোনা ভাইরাসের মৃত্যু হয়েছে ৭৪ জনের, যে পর্যন্ত সর্বোচ্চ, আর আক্রান্তের সংখ্যা প্রায় ৭,০০০। নাইমাল জিকোর প্রতিবেদন। দেশে চলমান লকডাউন ও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে প্রতিষেধকের দ্বিতীয় ডোজ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী সহ দেশের টিকাদান কেন্দ্রগুলোতে মানুষ ভিড় করতে থাকেন। প্রথম দিন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রধান বিচারপতি সহ সস্ত্রীক টিকা নেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। এ সময় টিকার দ্বিতীয় ডোজ নিতে সবাইকে উদ্বুদ্ধ করেন তারা। দ্বিতীয় ডোজ দেওয়ার পরে আমাদের ভ্যাকসিন সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হবে এবং আমরা একটা ভ্যাকসিন পাসপোর্টও আমরা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের প্রযুক্তিগত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। এই উদাসীনতা আমাদেরকে আবার বিপদগ্রস্ত করে তুলেছে। আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত এটা নির্মূল করার কোনো প্রতিষেধক না আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্য সচেতনভাবেই চলতে হবে। 2 মাস আগে যেভাবে দিয়েছিলাম আজকেও সেভাবে দিলাম। আমার ভালোই বোধ করছি আমি, আমার মনে হয় সবাই খুব ভালো বোধ করবে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার করোনা ভাইরাস নিয়ে আইইডিসিআর এর প্রকাশিত গবেষণার ফলে টিকা কতটুকু কাজ করবে তা নিয়ে ভ্যাকসিন নিতে আসা মানুষের মধ্যে দেখা যায় ভিন্ন মত। সাউথ আফ্রিকার স্ট্রেন, ওটা তো শুনে জানি যে অ্যাস্ট্রাজেনেকা কাজ করে না, এটা একটা টেনশন। আশা করি ইনশাল্লাহ কাজ হবে, সেজন্যই নেওয়া আর কি। নিজেদের সুরক্ষিত করতে না পারি তাহলে কিন্তু আসলে জীবন জীবিকার জন্য যে লড়াই, বেঁচে থাকার যে সংগ্রাম, বেঁচে থাকার যে স্বপ্ন, সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। তবে চিকিৎসকরা বলছেন এই টিকা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়াবে তেমনি কমাবে মৃত্যু ঝুঁকি। পাশাপাশি যারা এসএমএস পাননি কিন্তু তারিখ ছিল তারাও টিকা দিতে পারবেন বলে জানান তারা। আমাদের মেসেজ যাবে, কেউ যদি মেসেজ না পান, যেই দিন আপনার তারিখের ডেট তার আগের দিন আমাদের সাথে যোগাযোগ করবেন। এই টিকাটা নিলে আপনার হলো যে যেহেতু একটা মৃত্যু ঝুঁকি থাকে, সে অনেকটা মৃত্যু ঝুঁকিটা কমে যায়। ভ্যাকসিন নেওয়া মানে স্বাস্থ্যবিধি মানা বন্ধ নয়, আমরা স্বাস্থ্যবিধিও মানব, ভ্যাকসিনও নেব। এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৪ জনের, আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,৮৫৪ জন। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। করোনায় একদিনে দেশের সর্বোচ্চ মৃত্যুর দিনও পরিস্থিতির ভয়াবহতা নিয়ে উদাসীন সাধারণ মানুষ। গভীর রাতে রাজধানীর কারওয়ান বাজারে গেলে ক্রেতা বিক্রেতাদের বিপুল জনসমাগম দেখা মেলে, যাদের বেশিরভাগেরই মুখে নেই মাস্ক। তার ভেতরে আজ থেকে বিপণী বিতান ও সব দোকানপাট খোলার সিদ্ধান্তে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজারের রাতের চিত্র এটি। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যখন দ্রুতগতিতে বাড়ছে, ঠিক সে সময় সচেতন নন কেউই। ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট পরিবেশ। ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন সবজি নিয়ে। এই মাঝরাতেও সামাজিক দূরত্ব মানা অসম্ভব এখানে। বেশিরভাগের মুখেই নেই মাস্ক। বাইরে সাইডে মাইডে পরে বাজার হয় যে বেচা কিনি করে কথাবার্তা বলুন লাগে, এই কারণে মাস্কটা পরে কম বাজারের ভিতরে। নতুন মাস্ক ছিল আমার কাছে, মানে এখন পকেটে রাখছি। এমনি রাখছি দেই, মানে গরম লাগে মাস্ক পরলে। বৃহস্পতিবারের হিসেব অনুযায়ী করোনায় মারা গেছেন ৭৪ জন, যা একদিনে দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে তাতে শঙ্কিত হবার কথা থাকলেও করোনার ভয়াবহতা যেন বুঝতেই পারছেন না এসব মানুষ। 64টা জেলা বাংলাদেশে, 64 জেলার লোকের কারণ বাজার কমার বেশি চাইতেছে আস্তে আস্তে, এটা তো হইতেই পারে, স্বাভাবিক, কোনো ব্যাপার না। কারণ বাজারে এত মানুষ থাকে, এত মানুষ বুড়, এই জায়গায় কোনো সময় তো কেউ ধরছে করোনা বা এরকম কিছু কেউ শোনে না, লেখা মানুষ বিশ্বাস করে না। এখন খালি করে না খালি আঙ্গুরে তো কোনো পেটে কোনো বাতা নাই। শুক্রবার থেকেই খুলে যাচ্ছে শপিং মল ও সব দোকানপাট। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি পালন না করা হলে ঘটতে পারে ভয়াবহ বিপত্তি। নিজের নির্ধারণ দেয় ওইভান যে সবাই চলতে হবে, মানতে হবে, এটাই বিষয়টা কি বোঝেন না। সরকার ওই দিকেও দেখতে হবে, ব্যবসায়ী দিকেও দেখতে হবে। তবে সবকিছু খুলে গেলে জনসমাগম এড়ানো যাবে না। করোনা বৃদ্ধির আশঙ্কাই করা হচ্ছে বেশি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। করোনা রোগীর চাপে হাসপাতালে জায়গা পাচ্ছেন না সাধারণ রোগীরা। অভিযোগ রয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে গুরুতর রোগী ভর্তি করা গেলেও স্টাফদের টাকা না দিলে মেলে না সেবা। হাসপাতাল পরিচালকরা বলছেন করোনা রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
এজন্য টেলিমেডিসিন সেবার পরামর্শ দিলেন সাধারণ রোগীদের। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। করোনা যখন অতিমারিতে তখন আরেক সংকট ঘনীভূত হাসপাতালগুলোই। চিকিৎসা পেতে দিশেহারা সাধারণ রোগীরা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে সাধারণ মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল। বৃহস্পতিবার এমনই এক রোগী অসুস্থতায় কাতর অবস্থায় মায়ের কাঁধে ভর করে হাসপাতালে আসেন, কিন্তু কাউন্টারে টিকিট কেটে চেম্বারে গিয়ে দেখেন নেই চিকিৎসক। পরে চিকিৎসা ছাড়াই ফিরে যেতে হয় তাকে। ওনারা লিখে দিল মেডিসিন দেখান, মেডিসিনে গেলাম, মেডিসিনে কোনো ডাক্তারই নাই। আমরা 2 ঘন্টা বসে থেকে এখন চলে যাচ্ছি বাসায়। এই হলো সরকারি হাসপাতালের ট্রিটমেন্ট। 50 ঊর্ধ্ব আরেক ভুক্তভোগী রোগী অনেক চেষ্টার পর ভর্তি হয়েছিলেন, কিন্তু প্রয়োজনীয় ওষুধ ও সেবা না পাওয়ায় রোগীর অবস্থা আরও খারাপ হয়েছে বলে জানান তার স্বজনরা। কোনো উপায় না পেয়ে মুমূর্ষ অবস্থায় বেসরকারি হাসপাতালে নিতে বাধ্য হন তারা। 3000 টাকার বিনিময়ে সিট ম্যানেজ করে দিচ্ছে ওয়ার্ড বয়। এখন পর্যন্ত একটা ডাক্তার টাচ করে দেখে নিজের রোগীর কি সমস্যা। অক্সিজেন রাতের বেলা 11টা-12টার সময় চলে যায়। এই অক্সিজেন যে চলে যায় এটা আমাদের বুঝতে 2 দিন সময় লাগলো। এই কারণে আজকে এখান থেকে নিয়ে চলে যাও। আর রোগীর অবস্থা যে অবস্থায় নিয়ে আসছিলাম তার থেকে খারাপটাই আসছে, ভালোটা আসেনি। এমন ভুক্তভোগী রয়েছে ভুরি ভুরি। হাসপাতাল পরিচালককে বিষয়টি জানালে তিনি বলেন, অনিয়মে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। করোনা রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ রোগীদের হাসপাতালমুখী না হওয়ার পরামর্শ তারও। বারবার বলতেছি যে সাধারণ রুটিনকে যে এখন জরুরি না, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। যেটা আপনি টেলিমেডিসিন সেবায় পাচ্ছেন, ব্যবস্থা আছে, ব্যবস্থা না নিলে তো আমরা পুরো ডেডিকেটেড করে ফেলতাম অনেক আগে। আমরা জনগণের এবং রোগীদের স্বার্থে কিন্তু আমরা এখনো পুরোপুরি ডেডিকেটেড করিনি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 260 শয্যার করোনা বেড স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। প্রতিনিয়ত করোনা রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ রোগীর চাপ কমাতে নানান ধরনের উদ্যোগ ও পরামর্শ দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এমন বাস্তবতায় যেসব মুমূর্ষ রোগী হাসপাতালে আসছেন তারা পড়ছেন নানান ধরনের বিপত্তিতে। তাদের অভিযোগ, ন্যূনতম চিকিৎসাটিও পাচ্ছেন না তারা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সরকারের ধার্য করা অযৌক্তিক ভ্যাট ট্যাক্সের কারণে হাসপাতালে আইসিইউ অক্সিজেন ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত নাগরিক সমাজের এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন, চিকিৎসা খাতে অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত করোনা আক্রান্ত মৃত্যু বেড়ে যাচ্ছে। যে রাবারের নল দিয়ে টিউব দিয়ে দেওয়া হয় তার ট্যাক্স 61%, একটা সুইয়ের ট্যাক্স 39%। তো এটা কাকে মারছেন আপনি? যাদের লুটের পয়সা আছে তাদের এইসব জানার কোনো প্রয়োজনই নেই। সুতরাং সেই জন্য বলছি, সরকার এই অহেতুক মৃত্যুগুলির জন্য সরকার সরাসরিভাবে দায়ী। গণপরিবহন চলছে, ছোটখাটো দোকানপাটও খোলা। অন্যান্য দিনের মতো এই ঘর থেকে বের হয়েছেন মানুষ। সব মিলিয়ে লকডাউনের 4র্থ দিনে ছিল রাজধানীতে জীবনযাত্রা স্বাভাবিক, যেখানে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার বালাই। এর মধ্যেই আজ থেকে শপিং মল ও দোকানপাট খোলার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে সরকার। আর করোনায় কর্মহীনদের মানবিক সহায়তা দিতে 572,9,27,000 টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সুমা। রমজানকে সামনে রেখে করোনাকালে টিসিবি পণ্য বিক্রি করছেন বিক্রেতারা, আর সেই পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন স্বল্প আয়ের মানুষ, যেখানে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। মাঝখানে ফাঁকা রাখি আমাদের নিরাপত্তার জন্য, অথচ আমরা নিরাপত্তা না পেয়ে মাঝখানে অন্য লোক ঢুকে যাচ্ছে। তাহলে আমার নিরাপত্তার হইলোটা কি? এদেরকে আমরা ডাক দিয়ে দিছি, তারপরে আপনারা আইসা দেখছেন কি অবস্থা। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। শুক্রবার থেকে 13 এপ্রিল পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার নতুন সিদ্ধান্ত জারি করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেগুলো খোলা রাখা যাবে। তবে বৃহস্পতিবারই রাজধানী জুড়ে বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা রাখতে দেখা গেছে। আমরা করোনা সে তো শক্তিশালী, আমরা লিগা মাস্ক লাগাই না, পকেট আসলে এখন পড়ছি। আমি একটা কথা শুধু বলতে চাই ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে, আমরা যেন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসাটা পরিচালনা করি। এদিকে গণপরিবহন চালুর পর এবার কমেছে যাত্রীর চাপ। রাজধানীর শ্যামলীতে বেশ কিছু বাস ঘুরে দেখা যায় যাত্রীর চাপ একেবারেই নেই। লকডাউনের যথার্থতা খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ। এই গাড়িতে 1 ঘন্টার উপরে আছি, আরে মাস্কে আমাকে করুন, আমি গরিব মানুষ। ব্যবসা পুরাই ধরা এখন। এই যে লকডাউনের লেগে লোকজন সব বাড়িতে গেছে গা।
রাজধানীর আরেক গেটওয়ে আব্দুল্লাপুর মোড়ে গণপরিবহনের আধিক্যে তীব্র যানজট সৃষ্টি হতে দেখা যায়, তবে ছিল না যাত্রীর চাপ। এই পয়েন্ট ছাড়াও রাজধানীর 7টি পয়েন্টে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। আমি এটা অস্বীকার করব না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে, কিন্তু আমরা যে যতগুলো বাস আমি আমাদের পুলিশের যে লোক আমরা মিলে যখন বাসগুলো চেক করেছি, সেক্ষেত্রে আমরা পেয়েছি যে তারা মিনিমাম যেটা মানার কথা সেটা মানার তারা চেষ্টা করছে। অন্যদিকে বৃহস্পতিবার অন্য দিনের মতোই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল মধ্যপ্রাচ্যগামী যাত্রীর চাপ। অভ্যন্তরীণ রুট পুরোপুরি বন্ধ থাকলেও আন্তর্জাতিক গন্তব্যে 40টি ফ্লাইট পরিচালিত হয়। এদিকে লকডাউন উপেক্ষা করেই রাজশাহী, খুলনা, বগুড়া, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দোকানপাট ও শপিং মল খোলা রেখেছে অনেক ব্যবসায়ী। স্বাস্থ্যবিধি মানার বালাই তো নেই, চতুর্থ দিনের মতো ঢিলেঢালাভাবেই পালিত হলো লকডাউন। শুধুমাত্র গণপরিবহন চালুই না, সব ধরনের পণ্যের দোকানপাট খোলা রাখা শুরু করেছেন ব্যবসায়ীরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা থেকে মানুষকে বাঁচাতে ভবিষ্যতে সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশের লক্ষ্য অর্জনের করোনার মধ্যে অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করছে সরকার। তিনি বলেছেন, এর লক্ষ্য অর্জনে প্রশাসনের নবীন কর্মকর্তাদের মূল দায়িত্ব পালন করতে হবে। বিসিএস কর্মকর্তাদের 71তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। করোনা ভাইরাস নামে একটি ভাইরাস আজকে সারা বিশ্বটাকেই তোলপাড় করে দিয়েছে। সারা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে গেছে, সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছুতে একটা বাধা আসছে। কিন্তু তারপরেও আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমরা এর ভিতরেও কিন্তু আমরা বাজেট প্রণয়ন করে যাচ্ছি। লক্ষ্যটা হচ্ছে 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। আবার 41-এর উন্নত বাংলাদেশ গড়বার সৈনিক হচ্ছে আজকের এই নতুন প্রজন্ম, যারা রাষ্ট্রীয় দায়িত্বে যোগ দেবেন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে D8 নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10ম D8 শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি করোনা মোকাবেলা ঐক্যবদ্ধ কাজ করার উপর গুরুত্ব দেন। শাহালি জয়ের রিপোর্ট। করোনা বাস্তবতায় উন্নয়নশীল 8 মুসলিম দেশের সংগঠন D8-এর শীর্ষ সম্মেলন হলো ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এবারের সম্মেলনের আয়োজক বাংলাদেশ। 8 শীর্ষ নেতার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্ত ছিলেন ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের শীর্ষ নেতারা। শুরুতেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান D8-এর আগামী মেয়াদের সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক অফ টার্কি উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, D8-এর নেতৃত্ব সংগঠনটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশকে। তাগিদ দেন করোনার ক্ষতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। This reminds us the requirement of global platforms and global actions. জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায়ও D8-এর সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী। As the chair of the Climate Vulnerable Forum (CVF), we will be happy to work with the D8 member states on the issue of implementation of Paris Agreement. উঠে আসে বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা প্রসঙ্গ। বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ, সমাজ এবং অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। We have insisted from the beginning that the Rohingyas have to go back to the Rakhine state in Myanmar in a safe, dignified, voluntary and sustainable manner. Unfortunately, it has been more than 3 years after their influx into Bangladesh and the repatriation process is yet to be started. 8 দেশের যুবশক্তিকে উন্নয়নের কাজে লাগাতে D8 দেশগুলোর মধ্যে প্রযুক্তি সুবিধা বিনিময়ের উপরও গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। হেফাজত ইসলামের নেতা মামুনুল হক তার নিজের ব্যক্তিগত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বৃহস্পতিবার দুপুরে
লাইভে এসে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে এর আগে লাইভে এসে তিনি বলেন, যেভাবে একের পর এক ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করা হচ্ছে তা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনুলের বক্তব্যের সমালোচনা করেছেন অনেকে। সালেজোর চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। গেল ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করার ঘটনায় মামুনুল হককে ঘেরাও করা হয়। ওই দিন তিনি জানান, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী, 2 বছর আগে বিয়ে করেছেন। কয়েকটি ফাঁস হওয়া ফোনালাপে প্রকাশ পায় দ্বিতীয় বিয়ে করার বিষয়টি মামুনুল হকের প্রথম স্ত্রী জানতেন না। এছাড়া রিসোর্টে স্ত্রীর নাম সঠিক বলেননি মামুনুল। ওই ঘটনার 5 দিন পর মামুনুল হক লাইভে এসে ফোনালাপের সত্যতা স্বীকার করেন। স্ত্রীকে খুশি করতে সীমিত পরিসরে সত্যকে গোপন করার অবকাশ রয়েছে বলেও দাবি করেন তিনি। ইসলামী শরীয়তের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রদান করা হয়েছে যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে। মামুনুল হক বলেন, যেভাবে একের পর এক মানুষের ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করা হচ্ছে, এটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এই যে একটি অবস্থা তৈরি করা হয়েছে, আশু এই অবস্থার যদি অবসান না ঘটে তাহলে বাংলাদেশ অনিবার্যভাবেই একটি সংঘাতমূলক পরিস্থিতির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবে। তবে ফেসবুক লাইভে এসে দেয়া মামুনুল হকের বক্তব্যের সমালোচনা করেছেন অনেকে। এভাবে বক্তব্য দেয়া বন্ধের আহ্বানও জানিয়েছেন তারা। সালেজুর চৌধুরী, নিউজ 24। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বদলে যাচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। বিদেশি পর্যটকদের জন্য করা হচ্ছে বিশেষ জোন। পুরো শহর ঘিরে নেওয়া হয়েছে স্মার্ট সিটি প্রকল্প। এমন তথ্য জানিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ফোরকান আহমদ বলছেন, আগামী 20 বছরের মধ্যে দেশের জিডিপিতে বড় অবদান রাখবে জেলা শহর কক্সবাজার। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। একসময় হলুদ ফুলের শহর বলা হতো পর্যটন নগরী কক্সবাজারকে। সেই পরিচয় ছাপিয়ে সমুদ্র আর পাহাড়ের অপূর্ব মিতালি নগরী এখন কক্সবাজার। বিশ্বের সবচাইতে বড় সি বিচের রূপ দেখতে বছরের প্রতিক্ষণে দেশ বিদেশের লক্ষাধিক মানুষের ঢল নামে সেখানে। তবে বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে প্রায় হতাশ হন পর্যটকরা। সেই হতাশা কাটিয়ে দেশের অর্থনীতির নতুন দ্বার উন্মোচন করতে সরকার 2016 সালে প্রতিষ্ঠা করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। হাঁটি হাঁটি পা করে সেই উন্নয়নের স্বপ্ন এখন ডালপালা মেলতে শুরু করেছে। নিজস্ব ভবন, কর্মী নিয়োগ, ভাস্কর্য আর সড়ক আলোকিত করা সহ নানা উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে ভালোবাসার শহর কক্সবাজার। মেরিন ড্রাইভের কিছু অংশ প্রায় 5-6 কিলোমিটার রাস্তা আমরা আলোকায়ন করেছি। কক্সবাজার শহরে আলোকায়ন করেছি। দৃশ্যমান ভাস্কর্য করলাম, একটা রূপচাঁদার, আরেকটা স্টার ফিশ এবং আরেকটা আমাদের ট্রেডিশনাল নৌকা। এই 4টা ভাস্কর্য কক্সবাজারকে এখন তৈরি করে মানুষের জন্য দেওয়া হয়েছে। নিউজ 24-এর সাথে একান্ত আলাপে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, দেশের অর্থনীতি বদলে দেওয়া শহর হবে কক্সবাজার। দ্রুতই বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হবে বিশ্বের দীর্ঘতম সি বিচ। আমি 20 বছরের মধ্যে কক্সবাজারে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, কক্সবাজারের ইনকামের দিয়ে এই বাংলাদেশের অর্থনীতি চলবে। দিনের বেলায় যাওয়ার পরে সমুদ্র ছাড়ার কিছু নেই, সেটাকে আমি পরিবর্তন করতে চাই, যাতে তারা রাত্রেও সময় কাটতে পারে। একজন পর্যটক গিয়ে মিনিমাম সে 7টা দিন যাতে থাকতে পারে। ফরেন যারা আসবে তাদেরকে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা আমাকে সৃষ্টি করে দিতে হবে, নাহলে কিন্তু তারা তো আসবে না, কিছুর জন্য আসবে। কুতুবদিয়া থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তৃত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আয়তন। সংস্থাটির চেয়ারম্যান আরো বলেন, সেন্ট মার্টিনকে সাজানো হবে গ্রামীণ পরিবেশে, আর দ্বীপটিকে টেকসই পর্যটন বান্ধব রাখতে কমিয়ে আনা দরকার পর্যটকের সংখ্যা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। ঢাকার সেনা সদর দপ্তরে বৃহস্পতিবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সেনাপ্রধানকে 1 লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা কোভিশিল্ড হস্তান্তর করেন ভারতীয় সেনাপ্রধান। এ সময় তারা দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায়
সহযোগিতার বিষয়ে কথা বলেন। এ সময় মহামারী করোনা মোকাবেলায় ভারতের সহযোগিতার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনা প্রধান জেনারেল আজিজ। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানেও ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বৃহস্পতিবার চতুর্থ দফা ভোটের প্রচার শেষ হয়েছে। শনিবার রাজ্যে চতুর্থ দফায় 5 জেলার 44 আসনে ভোট গ্রহণ হবে। এ দফার ভোট নিয়ে আরও কড়াকড়ি অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে মমতার নামে নালিশ এবং সেই ঘটনায় শোকজ হওয়া নিয়ে ভোটের আগে ডোমজুড়ে জনসভা থেকে হুঙ্কার দেন তৃণমূল নেত্রী। এদিন নির্বাচন ঘিরে হুগলি, হাওড়া ও বেহালায় 4টি জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থীর সমর্থনে হাওড়ার শিবপুরে রোড শো করেন জয়া বচ্চন। অন্যদিকে রাজ্যের 3 জায়গায় রোড শো করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। মিয়ানমারে অব্যাহত রয়েছে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। বৃহস্পতিবারও আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 11 জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। সেনাবাহিনীর গুলিতে দেশটিতে সব মিলিয়ে নিহতের সংখ্যা প্রায় 600-তে দাঁড়িয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে গত শত শত মানুষের বিরুদ্ধে। বৃহস্পতিবার দেশটির আরও এক মডেল ও অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ মিয়ানমারে বিক্ষোভকারীরা রাশিয়া ও চীনের জাতীয় পতাকা পুড়িয়ে দেয়। তারা মনে করেন এই দুটি দেশ ক্ষমতা দখলকারী সামরিক জান্তাকে সমর্থন যোগাচ্ছে। এদিকে ব্রিটেনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিউ জাওয়ার মিনকে দূতাবাস থেকে বের করে দেওয়া হয়েছে। গণমাধ্যমে জানানো হয় তার ডেপুটি তাকে ভবন থেকে বের করে দিয়ে সামরিক সরকারের পক্ষে লন্ডন দূতাবাসের দায়িত্ব নিয়েছেন। এখন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাই।